যখন গভর্নমেন্টটা তৈরি হলো, তারা শপথ নিলেন, তখন কিন্তু কেউ তো টাইমলাইন দেয়নি। টাইমলাইনটা আমাদের উপরেই ছেড়ে দিয়েছে যে আমরা কতদিন থাকব। তারপরে চিফ অ্যাডভাইজার কি করলেন, উনি যখন ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, প্রথম 1-2টায় না, তৃতীয় বা চতুর্থ ভাষণে যে উনি একটা রাফ টাইমলাইন দিলেন, যে কারণে ওনার যে এই গভর্নমেন্টের যে মেন কাজটা, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনার একটা সংস্কার করা, ভালো যে সংস্কারের কারণেই কিন্তু এই আন্দোলনটা। আমরা একটা ভালো গভর্নমেন্ট চাই, আমরা স্বৈরাচার চাই না। এই স্বৈরাচার মুক্ত যদি বাংলাদেশ আমার করতে হয়, তাহলে দেশের শাসন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে যারা এই 15 বছর ধরে গুম খুন করলো বা জুলাই আগস্টে যারা হত্যাযজ্ঞ করলো, তাদের একটা বিচার করতে হবে। এটা একটা। তো ওইটাকে সামনে রেখে যখন আমরা বুঝেছি যে এই এবং একটা দিন শেষে একটা ইলেকশন, ভালো ইলেকশন করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার ইলেকশনের আগে সিচুয়েশন যদি আমি বলি, এই 3টা মেজর চ্যালেঞ্জ কে করতে, আমি কতদিনে করতে পারবো, তখন আমরা এই গভর্নমেন্ট বুঝেছে যে না আমরা ওকে, আমরা 18 মাসের মধ্যে এগুলো একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো। তখন উনি ডেটটা দিয়েছেন। ওকে, নির্বাচনের আগে যদি ঐক্যমতে না পৌঁছানো যায়, দলগুলো যদি ঐক্যমতে না পৌঁছায়, যেটা আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে কি যেহেতু ওই সিদ্ধান্তটা আপনার মানে অন্তর্বর্তী সরকারেরই, তাহলে কি আপনারা আরও দীর্ঘ সময় থাকবেন কিনা, এরকম কোনো? না, মূল কথা হচ্ছে যে এই কাজগুলো করে কত দ্রুত আমাদের চলে যেতে। ওকে, কিন্তু এই বক্তব্যের ইন্টারিম গভর্নমেন্ট আফটার অল ইজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো ইলেক্টেড গভর্নমেন্ট না, ঠিক না? এটা সবাই যারা জুলাই অগাস্টের যারা আন্দোলনে ছিলেন, তারা এসে আমাদেরকে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে বললো যে অন্তর্বর্তী একটা দায়িত্ব দিয়েছেন, যে আপনি এই কাজটা একটু করে দিয়ে যান। যে সংস্কারের জন্য সবাই বলছে সংস্কারের কাজটা আপনি একটু করেন, আপনার ট্রায়ালের কাজটা একটু করেন, আর সাথে যেটা করেন সেটা হচ্ছে যে ইলেকশনের কাজটা দ্রুত করে ফেলেন। ওকে, কিন্তু এই প্রসঙ্গে বিএনপির একজন নেতা তিনি বলেছেন, সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, তিনি উল্লেখ করেছেন নির্বাচনে প্রধান উপদেষ্টার বক্তব্যের সংখ্যা বাড়ছে। তিনি বললেন, কোট করছি, অনেকেই নাকি তাকে আরও 5 বছর ক্ষমতায় থাকতে বলেছেন, এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন সেটাই এখন প্রশ্ন। নির্বাচনের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। এখন আপনি যদি সন্দেহপ্রবণ মন হয়, আপনাদের লিডারদেরকে নিয়ে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যে উনি পুরো পৃথিবীকে কি মেসেজটা দিলেন, যে আমরা ইলেকশনের জন্য প্রস্তুত, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য প্রস্তুত, এই মেসেজটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি এবং খুব 80তম ইয়েতে ওনার পিছনে কারা ছিলেন, একসাথে ওনার পাশে মির্জা ফখরুল ছিলেন। উনি এরপরেও যদি এই মেসেজটা উনি না দেখতে পান, সেটা তো মানে আনফরচুনেট। আচ্ছা, এটি ভিন্ন প্রসঙ্গে, যে আপনি জানেন যে এই সম্প্রতি সাবেক শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতার দুটি ছবি আসলে অনেক আলোচনা জন্ম দিয়েছে, এবং নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছবি। তাকে আমরা দেখেছি যে তিনি অসুস্থ, তারপরও অসুস্থ অবস্থায় তার হাত করা পরানো, এবং তিনি শেষ পর্যন্ত মারা গেছেন। মারা যাওয়ার পরও কিন্তু এই আলোচনাটা, বিতর্কটা যাচ্ছে না। আমার একটু প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে যে তাকে অসুস্থ অবস্থায় কেন হাত করা পরানো ছিল? কারণ আপনি তো জানেন যে 2018-তে এরকম একজন অসুস্থ আসামিকে হাত করা পরানোর প্রেক্ষিতে হাইকোর্টের রায় ছিল যে এরকমটা হ্যান্ডকাপ যেন অসুস্থ রোগীকে যেন না পরানো হয়। এই প্রশ্নটা আমার আছে। পাশাপাশি একটা যদি উল্লেখ করি আমি কটি ডেটা, সেটা হচ্ছে যে আমরা 11 নভেম্বর থেকে চলতি 11 মার্চ পর্যন্ত দেখলাম 4 মাসে বগুড়া কারাগারে বন্দী থাকা 5 জন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। অনেকেই বলছে হৃদরোগে মারা গেছে। 9 ডিসেম্বর কারাগারে বন্দী অবস্থায় মারা যান জেলার গাবতলী উপজেলার আওয়ামী লীগের নেতা, বগুড়া জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যার নাম শাহাদাত আলম ওরফে ঝুনু, তিনি মারা যান 26শে নভেম্বর। এরপরে আমরা দেখছি 25শে নভেম্বর আব্দুল লতিফ নামে শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, তিনিও মারা যান। 11 নভেম্বর কারাবন্দী অবস্থায় মারা যান বগুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, 58 বছর বয়স ছিল তার। তো এরকম আরও কিছু উদাহরণ আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো শেখ হাসিনার পতনের পরে কোনো কর্তৃত্ববাদী শাসন দেখতে চাইনি, কি নতুন কর্তৃত্ববাদী শাসনকে আবার আপনি আগেই ধরে নিচ্ছেন যে ওনারা কি আনন্যাচারাল ডেথ হয়েছে কিনা? ন্যাচারাল ডেথ আমরা জানতেই চাই যে এছাড়াও আপনি যদি আনন্যাচারাল, আমরা হিউম্যান রাইটস গ্রুপগুলোকে বলবো আপনারা এটা পুরোগুলো ইনভেস্টিগেট করেন, ওনারা কি কোনো আনন্যাচারাল ডেথ হয়েছে কিনা। ওনাদের ভিসেরাল রিপোর্ট দেখেন, ওনাদের পোস্টমর্টেম রিপোর্ট দেখেন। হ্যাঁ, এগুলো ক্ষেত্রে তো পোস্টমর্টেম করা হয়,
তারপর হচ্ছে জেল কর্তৃপক্ষের এই রিপোর্টগুলো দেখেন, এখানে ওরা যদি ন্যাচারাল মারা যেয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করার আছে। আর নুরুল মজিদ হুমায়ুনের কথা যেটা বললেন সেটা তো আমার মনে হয় কারা কর্তৃপক্ষ এটার একটা ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, আমি এখানে থেকে আর এক্সট্রা কিছু বলার আমার কিছু নাই। তারপরে যদি মনে হয় যে কোনো ফাউল প্লে হয়েছে অবশ্যই আপনি ইনভেস্টিগেট করেন। তা আমরা তো যেটা হয়েছে সেই বিষয়ে কারা কর্তৃপক্ষ সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। আর এই আমাদের কর্তৃত্ববাদীর যে শাসনের যতগুলো আমরা যদি কোনো কিছু করে থাকি আপনারা বলেন, কিন্তু আগের থেকেই যদি কনক্লুশন ড্র করে যে ওনারা জেলে মারা গেছেন অতএব মানে তাদের মৃত্যুটা অপমৃত্যু হয়েছে, সেটা তো ঠিক না। গুইমারার ঘটনা যদি আনি, এখানে গুইমারাতে আমরা দেখলাম গুলিবিদ্ধ হয়ে 3 জন এর মৃত্যু সেখানে মারা গেছে। গোপালগঞ্জের সহিংসতায় 5 জন নিহত হয়েছে। তখন আমরা তদন্তের কথা শুনেছিলাম, কিন্তু তদন্ত এখনো চলমান আছে এবং গোপালগঞ্জের ঘটনাটা খুবই সিরিয়াস ছিল। 8, 9, 10 হাজার লোক ওদেরকে ঘিরে ফেলেছিল, ওদেরকে তারা লিঞ্চিং করত, এইরকম একটা ইয়েতে ছিল। ওদেরকে বাঁচানো হয়েছে দিয়ে দায়ী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই লোকগুলোকে ইনস্টিগেট করেছেন ভায়োলেন্স করতে। তারা তো এসে বলে নাই যে আমরা এই কাজ করব, আমরা যে এই মূর্তি ভাঙছি বা এটা। তারা এসছেন একটা ডেমোক্রেটিক্যালি একটা ডেমোক্রেটিক পার্টি, তারা এসে একটা ইয়ে করতে চাচ্ছেন, তারা বাধা দিয়েছেন। বাধা দেওয়ার এক পর্যায়ে এসে তারা পুরোটা ঘিরে ফেলেছেন। আর্মি বলেন, বলেন, তারা যে জায়গায় ছিলেন, ডিসি না এসপির বাসায় ছিলেন, পুরোটা তারা 8 থেকে 10 হাজার লোক। আমরা জানতেই চাই আসলে, কারণ গুইমারাতে যেটা হলো সেখানেও 3 জন মারা গেছে। তো এখন কোনো সহিংসতা হলেই কেন গুলি করতে হবে কেন? সেখানে আসলে রাবার বুলেট দিয়ে বা অন্যভাবেও তো আপনার সহিংসতা এখন আপনি যদি এই যে নাহিদদেরকে ওরা যদি এখন নাহিদদেরকে পিটিয়ে মেরে ফেলতো, না আমি বলছি অন্য পন্থায় সহিংসতা নিয়ন্ত্রণ করা যায় কিনা। খাগড়াছড়ির ঘটনাটাও জানতে চাই। অন্য পন্থায় অনেক ক্ষেত্রে আপনি মানে এটার জন্য ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। আপনি কোন জায়গায় যে আপনি লাইভ বুলেট ছুড়বেন, প্রোটোকলটা মেনটেন করা হচ্ছে কিনা। যে কোনো হিউম্যান রাইটস গ্রুপরা ফার্স্টে দেখে যে আপনি কোন প্রোটোকল মেনে আপনি ইয়ে করেছেন কিনা। আমরা এখন পর্যন্ত বলতে পারি আমাদের হাতে কোনো ধরনের কোনো সাজানো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়নি। আর আপনি যদি জেলের মৃত্যু আপনি বলেন, শেখ হাসিনার সময় যারা বিডিআর হত্যাকাণ্ডে যারা ইনভেস্টিগেট করেছিল তারা এই বিডিআরের 60 থেকে 70 জনের মতো যাদেরকে ইনভেস্টিগেট করার নামে, ইন্টারোগেট করার নামে তাদেরকে নিয়ে এসেছিল, নিয়ে এসে তাদেরকে টর্চার করে মেরে ফেলেছে। আমরা শেখ হাসিনা তুলনাটা করতে একদমই চাই না। আপনাকে আমি বলি ওদের অনেকের নখ পর্যন্ত ছিল না। আমরা সবাইকে আহ্বান করব, যদি জেলে কেউ মারা গিয়ে থাকেন আপনারা ইনভেস্টিগেট করেন, উনি কি ন্যাচারালি মারা গেলেন নাকি অপমৃত্যু হলো। সেটা আসলে সময় বলে দিবে, বা আমরা চাইবো যে আপনারাও তদন্ত করে দেখবেন যে কেন ঘটনাগুলো হচ্ছে। অনেকেই বলছে যে উগ্রবাদের উত্থান হচ্ছে, কেন বলছে সে প্রশ্নটা আমি আপনার কাছে করব, কিন্তু তার আগে কয়েকটি ইনফরমেশন আমি আপনার সামনে তুলে ধরি। যেমন কুমিল্লার ঘটনা আমি বলতে চাই যে যেখানে আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা নিয়ে একটা পোস্ট করা হয়েছে, সেটা কেন্দ্র করে 4টি মাজারে হামলা ভাঙচুর হলো সেখানে। এবং এরপর আমরা দেখলাম 16টি জেলায় বিভিন্ন সময়ে 29টি প্রতিমা ভাঙচুর এবং 6টি প্রতিমায় আগুন দেওয়া হয়েছে, যেটা সাম্প্রতিক সময়ের ঘটনা। এর বাইরেও বেশ কিছু ঘটনা এখানে আছে। আমি জানতে চাইছি যে, যেমন আমি শুধুমাত্র ডয়েচে ভেলেকে কোট করে যদি বলি, বিশ্ব সুফি সংস্থার মুখপাত্র আফতাব আলম তিনি এখানে বলেছেন এই পর্যন্ত 185টি মাজার খানকায় হামলা ও আগুন দেওয়া হয়েছে এবং অব্যাহতভাবে এ ধরনের হুমকি আছেই। আমি জানতে চাই যে শেখ হাসিনা তো একটা সময় কিছু হলেই জঙ্গিবাদের কথা বলতো, কিন্তু এখন কোথাও কোনো ঘটনা ঘটলে সেটাকে একেবারে কিছুই হচ্ছে না, একেবারেই খারিজ করে দেওয়ার এই প্রবণতাটা কি আছে কিনা, আপনারা কতটুকু আসলে অ্যাড্রেস করছেন? রিসেন্টলি আমরা দেখলাম যে কোনো মানুষ আপনার সন্ন্যাসীগুলি তাকে জোর করে ধরে নিয়ে দাড়ি মোচ কেটে দেওয়া, এই প্রবণতাটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। আচ্ছা, আমি লাস্টটা বলি, সন্ন্যাসী হলে যে তাদের এটা তো শেখ হাসিনার আমলের থেকেই শুরু হয়েছে। আপনি জানেন ডিসেন্টে কদরুদ্দিন শিশিরের যেটা ওরা এটা নিয়ে ইনভেস্টিগেট করেছে যে এটা শুরুই হয়েছে শেখ হাসিনার আমলে। তাহলে কি এখন বেড়ে যাচ্ছে? তখন কেউ এটা আসলে লক্ষ্যই করেননি
বা তখন প্রেসগুলো এমন ছিল, তারা হাসিনা সময় যেহেতু হয়েছে তখন চুপচাপ ছিল। এখন ওরা বলছেন আমরা ওয়েলকাম জানাই, আপনি এগুলো নিয়ে লেখেন, লেখার সাথে সাথে কিন্তু দেখেন আচ্ছা আমরা শেখ হাসিনার সময় থেকে শুরু হলেও তো এটা সরকার আসলে একটা মানুষের তো এটা তো ব্যবস্থা সাংবিধানিক নিয়েছি, অধিকার, আমরা একজনকে অ্যারেস্ট হয়েছে, আমরা এটা নিয়ে অ্যারেস্ট করেছি। আচ্ছা হ্যাঁ, এমন না বাইরে এইগুলো, এই ঘটনাগুলো বাইরেও আছে, হ্যাঁ, কিন্তু ওরা এটাকে রিলিজিয়াস ব্যানারে দেখে না, ওরা দেখে যে ওকে ক্লিনলিনেস বা এগুলোর ক্ষেত্রে, বাট এটা যেহেতু তার হিউম্যান রাইটস অ্যাফেক্টেড হচ্ছে, তার ভায়োলেটেড হচ্ছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে একজনকে অ্যারেস্ট করা। ওকে, আশা করি মানে সময় থাকলে আমরা অনেক বিষয়ে কথা বলতে পারবো, পারতাম, আশা করছি আগামীতে আরও ডিটেলে যেতে পারবো। আর অনেকগুলো বিষয় ছিল কথা বলার। শেষ প্রশ্ন করে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কি নির্বাচন করবেন কিনা? আমি না, আমরা তো ইন্টারিম গভর্নমেন্টের শেষ হওয়ার পরপরই আমি জার্নালিজমে ফিরতে চাই, যদি কেউ চাকরি দেয় আর কি। আচ্ছা, ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা আছে কিনা? আমার মনে হয় না। আমার ইচ্ছা আছে যে ভালো লেখালেখি করতে, ভালো বই লিখতে, খুব এটার জন্য আমি লালায়িত। আপনি ভালো লেখেন, নিশ্চয়ই সেটা আপনার জন্য অনেক ভালো হবে। অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য।